এমন কোনো দিন নেই যে স্কুলে মার খেতাম না। হর রোজ মাতব্বররা এসে বাড়িতে নালিশ ঠুকতো। পাড়ার এমন কোনো দিদি নেই যে আমার কান মলেনি, এমন কোনো দাদা নেই যে আমাকে ধরে ঠ্যাঙায়নি। শুধু পাড়ার নতুন বউগুলো লজ্জায় দৌড়াতে পারতো না বলে মারতেও পারতো না, নইলে তারাও পান ছ্যাঁচা করতো। আমি বাবাকেও নকল করতাম, যেভাবে হাঁটতেন হুবহু পাড়া দিয়ে আমিও সেভাবেই হাঁটতাম। মাকেও নকল করতাম, যেভাবে খুন্তি নাড়তেন অন্য বাড়ির মাসিমাদের রান্নার সময় তাদের হেসেলে ঢুকে ঠিক সেরকম অঙ্গভঙ্গি করতাম। অনেকে আনন্দ পেত, অনেকে দেখে খুব হাসতো, কিন্তু সুযোগ পেলেই আমার নামে নালিশ করত জায়গা মতো, আর কপালে জুটত বেশ উত্তম মধ্যম। ধোলাই খাওয়াটা এক প্রকার অভ্যাস হয়ে গেছিল। স্কুলে ধোলাই, পাড়ায় ধোলাই, বাড়িতে ধোলাই, ধোলাই যেন জীবনের অঙ্গ, অমর সঙ্গী। শেষে ধোলাইহীন একটা দিন একদম নিরামিষ লাগতো, গা সুরসুর করত। এ সময় আমাদের গ্রামের স্কুলে আসেন এক পাজি দাপুটে মাস্টার মশাই, খেপা নিরঞ্জন বাবু। ডবল বেত নিয়ে ঘুরতেন, একটা ভাঙলে নাকি আর একটা দিয়ে কাজ চালিয়ে নিতেন। লোকটা নাকি মহা বজ্জাত, ছেলেপুলে ওর নাম দিল লাঠি মাস্টার। সরকারি দয়ায় ফেল করে করে 8 পর্যন্ত উঠেছি। শুনেছি 9-এ প্রমোশন পেতে গেলে লিখে পাশ করতে হয়। লিখে পাশ? মামা বাড়ির আবদার নাকি? এতদিন না লিখে পাশ করেছি, শূন্য পেয়েছি, তবু উঁচু ক্লাসে উঠেছি, কেউ ঠেকায়নি। হঠাৎ লিখতে হবে কেন? নিয়ম কি উল্টে গেল? লিখে পাশ আমার দ্বারাই হবে না নিশ্চিত, বাবাও জানতেন। ফলে কেরলায় কাজে পাঠাবেন বলে ঠিক হলো। আমিও খুশি, স্কুলে ডবল বেত খাওয়ার থেকে কেরলায় গিয়ে থাকা ভালো। একেবারে পরিযায়ী শ্রমিক হব, ট্রেনে করে দূর দূরান্তে যাব, অনেক মজা হবে। ডবল বেতের থেকে দূরে থাকাই ভালো। আনন্দে কয়েকদিন স্কুলে যাইনি, যাবারও ইচ্ছে নেই, পরীক্ষাও দেব না। মনে মনে প্রতিজ্ঞা করেছি নতুন মাস্টারের মশাইয়ের সামনে হার গিস যাব না। অনেক ধোলাই খেয়েছি, বাবা আন না। তবে নিরঞ্জন স্যারকে একবার সামনে থেকে দেখার ইচ্ছা আছে। না সামনে থেকে না, দূর থেকে, বলা যায় না, খপ করে ধরে আবার স্কুলে ঢুকিয়ে দিল। কদিন যাবত একটা খারাপ খবর শুনছি যারা স্কুলে যায় না তাদের নাকি ধরতে আসছে। চ্যাংদলা করে নিয়ে যাচ্ছে ক্লাসরুমে, কোনো কথা শুনছে না, নিয়ে হাজারো প্রশ্ন করছে, কেন স্কুলে যাচ্ছি না, কি হয়েছে, পড়া কেন ভালো লাগছে না, ইত্যাদি। আর এর পান্ডা নাকি নিরঞ্জন স্যার। বেটা আচ্ছা ফন্দি বার করেছে। হঠাৎ গন্ডগোল ঘটে গেল। কপাল খারাপ থাকলে যা হয়, আজ এভাবে নিজেই ধরা খাবো বুঝতে পারিনি। দুপুরে কানা পুকুরে লম্বা তাল গাছে উঠে লুকিয়েছিলাম। প্রতিদিন রেড হচ্ছে, বলা যায় না, মোটামুটি 12টা পর্যন্ত থাকতে পারলে নিশ্চিত। হঠাৎ কোথা থেকে 8-10টা ছেলে এসে ঢিল ছুটতে শুরু করলো তাল গাছে। বাপরে বাপ, ওদের হাতে কি জোর! একটা ঢিল মাথায় লাগলে উল্টে পড়ে যাব মাটিতে। শেষমেশ নামতে বাধ্য হলাম, আর যেই নেমেছি অমনি চ্যাংদলা করে নিয়ে দৌড়, সোজা একেবারে নতুন মাস্টার মশাই নিরঞ্জন বাবুর সামনে, ডবল বেতের সামনে, একেবারে ডবল ধামাকা। আগে জানতাম না নিরঞ্জন বাবু একটু খুঁড়িয়ে চলেন, সামনের দিকে ঝুঁকে বা হাত হাঁটুতে রেখে। আমাকে কেন ধরে আনা হয়েছে এতক্ষণ পর বুঝলাম। ভদ্রলোক প্রথমে আমায় খুব আদর করলেন, তারপর একটু হেসে বললেন, শুনেছি তুই সকলকে নকল করতে পারিস। আমি খোড়া মানুষ, আমার হাঁটাটা একটু নকল কর তো দেখি। বলেই তিনি 3 পা হেঁটে দেখালেন। স্যারের সামনে স্যারের খুঁড়িয়ে চলা নকল করে দেখাবো এ সাহস আমার নেই। তাছাড়া আগে কখনো ওনাকে আমি দেখিনি, মন মেজাজ কেমন তাও জানি না। যা চেহারা দেখছি, রেগে একখানা ঘুষি চালালে অক্কা পেয়ে যাব। আমার ইতস্তত ভাব দেখে স্যার খুব খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পাস না, তোকে মারবো না, শুধু দেখবো কেমন নকল করতে পারিস। এই মুহূর্তে সব থেকে সহজ কাজটি আমার কাছে পৃথিবীর সব থেকে কঠিন কাজ বলে মনে হতে লাগলো। এত বিপদেও আগে পড়িনি। সকলকে ভেঙাতে পারি, নকল করতে পারি, এটা ঠিক, কিন্তু অচেনা স্যারের সামনাসামনি তাকে একেবারে প্রথম দিনই নকল করব, এটা মারাত্মক কঠিন।
যাই হোক, শেষ পর্যন্ত স্যারের জোরাজোরিতে করতে বাধ্য হলাম। স্যার অনেকক্ষণ দেখলেন, চুপ করে রইলেন, কি যেন ভাবলেন। দেখে মনে হলো স্যার খুশিই হয়েছেন। যখন বাড়ি ফিরছিলাম কয়েকজন বন্ধু আমাকে বলল, তোর কপালে কষ্ট আছে, যে রাগী মানুষ, তোকে ছাতু বানাবে, দাঁড়া। এর ঠিক দিন 15 পর হঠাৎ একদিন নিরঞ্জন স্যার আমাদের বাড়ি হাজির। বাবাকে ডেকে বললেন, আমি অব্যয়কে কয়েকটা দিনের জন্য একটা জায়গায় নিয়ে যেতে চাই, আপনার অনুমতি লাগবে। যদি ওরা ওকে ভর্তি নেয় তাহলে ও কিছুদিন থেকে যাবে, টাকা পয়সা কিছু লাগবে না। স্যারের কথা শুনে বাবা খুব খুশি হলেন। আমার যন্ত্রণায় এমনিই তিনি অতিষ্ঠ। এতগুলো ভাই বোনের খরচ ঠিকমতো দিতে পারছিলেন না, সেখানে এই সুযোগ বাবা যেন হাতে চাঁদ পেলেন। তৎক্ষণাৎ রাজি হলেন। আমাকে কলকাতার একটা জায়গায় আনা হলো, প্রথম আমার কোনো বড় শহর দর্শন। স্যার যেখানে আমাকে আনলেন সেটা একটা অদ্ভুত জায়গা। আমি তো কাণ্ড কারখানা দেখে একেবারে অবাক। কথা নেই, বার্তা নেই, শুধু হাত পা নেড়ে নাটক করে দেখাতে হবে। অদ্ভুত তো, ভারী অবাক হলাম। এর নাম নাকি মুখাভিনয়। কাজটি খুবই সোজা, অন্তত আমার জন্য, শুধু নকল করে দেখানো। কর্তৃপক্ষ মিনিট খানিক দেখেই আমাকে অ্যাডমিট করে নিলেন। স্যার সারাদিন অনেক কষ্টে হোস্টেল ম্যানেজ করে সন্ধ্যায় ফিরে এলেন। আমি একা পড়ে রইলাম কলকাতায় নিঃসঙ্গ মাইম সেন্টারে। 2-3 দিনের মধ্যেই আমাকে একেবারে নেশায় পেয়ে গেল। ভুলে গেলাম বাড়ি ঘরের কথা, সারাদিন শুধু অনুশীলন আর অনুশীলন। সন্ধ্যার পরেও কয়েকজন মিলে চলতে লাগলো অনুশীলন। সৌভাগ্যক্রমে মাসখানেক পরেই দিল্লির একটা ওয়ার্কশপে চান্স পেয়ে গেলাম। সেখান থেকে পুনে থেকে কলকাতায় ফিরতে প্রায় 3 মাস লেগে গেল। এবার বাড়ির জন্য কেমন মন খারাপ হতে লাগলো। 2 দিনের জন্য ছুটি নিয়ে বাড়ি ফিরে শুনি নিরঞ্জন স্যার নেই। তিনি নাকি ট্রান্সফার নিয়ে উত্তরবঙ্গের কোথাও চলে গেছেন। কদিন পর কলকাতায় ফিরে আবার অনুশীলনে ডুবে রইলাম দীর্ঘদিন। মাঝখানে ভুলেই গেছিলাম স্যারের কথা। যেদিন কোর্স শেষ হলো সেদিনই প্রথম জানতে পারি স্যার তার নিজের টাকায় আমাকে এখানে ভর্তি করেছিলেন। এই 1 বছরে হোস্টেলের খরচ, থাকা খাওয়ার সমস্ত ব্যয়ভার বহন করেছিলেন তিনি। এখন আমি নামকরা মাইম আর্টিস্ট, লোকে হাজার হাজার টাকা খরচ করে আমার শো দেখে, আমার তারিফ করে। রোজ গালি খাওয়া, লাথি ঝাঁটা খাওয়া ছেলেটা আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। না, নিরঞ্জন স্যারের সাথে আর দেখা হয়নি। ধূমকেতুর মতো আমার জীবনে উদয় হয়ে আবার মিলিয়ে গেছে চিরতরে। শুধু রেখে গেছেন আলোর ছটা। আজও আমার 2 চোখ খোঁজে তাকে। প্রতিটা স্টেজে হাজার দর্শকের মাঝে আমি তাকে খুঁজি। প্রতিদিন স্বপ্ন দেখি খুশি হয়ে ছুটে এসে জড়িয়ে ধরেছেন স্যার আমাকে। বলছেন, সাব্বাস সাব্বাস বেটা, এই তো পেরেছো, চেষ্টা করলে কি না হয়, এগিয়ে চলো এগিয়ে চলো। স্যার, আমি আপনাকে খুঁজে বের করবই, যতদিন বাঁচবো আমার 2 চোখ খুঁজবে আপনাকে। জল ভরা 2টো চোখ শুধু আপনাকেই যে দেখতে চায়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা গল্প। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।